গ্রুপ থেরাপি হয়ে যাচ্ছে। গ্রুপ থেরাপি। এবার ধরুন কারোর হাইপার টেনশন আছে, আমি জানলাম জেনে নিলাম তার হাইপার টেনশন আছে। এবার হাইপার টেনশনে কোনো পেশেন্টকে আমি যে হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ করাতে পারি না, এই যদি জ্ঞানটা না থাকে তাহলে তার এক্সপিরিয়েন্স এইরকম ভাবে হচ্ছে, মানে সবাই ধরুন 10 জনের গ্রুপ, 5 জনের হাইপার টেনশন, 2 জনের টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস রয়েছে, আর বাকি কারোর কিছু সেরকম নেই, কারোর থাইরয়েড রয়েছে। কিন্তু আমি তো ওভারঅল সবাইকে একই এক্সারসাইজ প্রোটোকল ফলো করাচ্ছি, সেটাও তো কোথাও গিয়ে না কোথাও গিয়ে কারোর তো খারাপ এফেক্ট পড়ছে। অবশ্যই। এবার আজকে আমরা যে টপিকটা রেখেছি সেটা হচ্ছে এক্সারসাইজ ইজ মেডিসিন। এই যে টার্মটা আজকালকার দিনে কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করছেন? শুধু এক্সারসাইজ মেডিসিন এটা আমি মনে করি না সঠিক একদম টার্মটা হওয়া উচিত মুভমেন্ট ইজ মেডিসিন। আচ্ছা, যে শুধুমাত্র আপনাকে যে একদম একটা ফাংশনাল এক্সারসাইজ করতে হবে সেটা না, আপনি যদি নিয়মিত হচ্ছে যে মুভমেন্ট করেন, মানে আমরা মানুষ জন্মেছি হচ্ছে যে মুভমেন্টের জন্য। আমরা যদি মুভমেন্ট করি, আমাদের ম্যাক্সিমাম এখন লাইফস্টাইল যে হয়ে গেছে, বিশেষ করে কোভিড পরবর্তীকালে এটা একটা বড় সড়ো ব্যাপার যে মুভমেন্ট করছে না মানুষ। ধরুন ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে, বা আমরাও একই টাইমে হচ্ছে যে অনেকটা টাইম একটা জায়গায় বসে থাকছি, সেই ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে গেছে, তার জন্য দেখা যাচ্ছে বিভিন্ন শরীরে কমপ্লিকেশন হচ্ছে। এবং সেটার জন্য মুভমেন্ট ইজ মেডিসিন। কোনো যদি মুভমেন্ট করে তাহলে দেখা যাচ্ছে তার রোগ অন্যদের থেকে কম হচ্ছে, দেরিতে হচ্ছে, ইত্যাদি। মুভমেন্ট বলতে আপনি কি ধরনের মুভমেন্টের কথা বলছেন? শুধু হাত পা নাড়ানো, হেঁটে চলে বেড়ানো, এটাই কি মুভমেন্ট বলতে চাইছেন, নাকি তার একটা কোনো প্যাটার্ন আছে, সেই প্যাটার্ন মেনে মুভমেন্ট করা উচিত? প্যাটার্ন মেনে বলতে ধরুন সবচেয়ে যদি একদম বেসিক যদি বলি, তাহলে ধরুন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যেমন যে গাইডলাইন যেটা আছে, সপ্তাহে আপনাকে 150 দিন এক্সারসাইজ, মানে 150 মিনিট এক্সারসাইজ করতে হবে সপ্তাহে। তো কিরকম ব্যাপারটা, যে আপনি যদি ডেলি আধ ঘন্টা করেও হাঁটি, তাহলে আমার মোটামুটি 5 দিনে 150 মিনিট হয়ে যাচ্ছে। তো শুধু এটাও করে, বা ধরুন ব্রিস্ক ওয়াক করলাম, আমরা এই নর্মাল স্পিডে হাঁটছি তার থেকে একটু জোরে হাঁটলাম, বা ধরুন কেউ সাইক্লিং করলো, জগিং করছে, সুইমিং করছে, যে কোনো ধরনের এক্সারসাইজ, যে কোনো ধরনের মুভমেন্ট, সেটা আপনাকে একটা নিয়ম মেনে নিয়মিতভাবে করতে হবে, তাহলে সেটা কার্যকরী হবে। আদারওয়াইজ কোন রকমের জায়গা নেই ঠিক হওয়ার আর কি। কোন কোন ক্ষেত্রে, মানে আমি এটা শুনেছি ফিজিওথেরাপিস্টরা খুব বলে থাকেন যে এক্সারসাইজের একটা প্রপার গাইডলাইন হয় এবং এক্সারসাইজের একটা প্রেসক্রিপশন হয়। যেমন যারা এমবিবিএস প্র্যাকটিস করেন, যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন, তারা যেমন ওষুধের একটা পার্টিকুলার প্রেসক্রিপশন করেন যে এই ওষুধ ওই খেতে হবে বা কিছু, সেরকম এক্সারসাইজেরও একটা যে প্রেসক্রিপশন হয়, সেটা কিন্তু অনেকের কাছেই এই বিষয়টা অজানা। সেটাও তো প্রেসক্রিপশনটাও তো সেটা তো ইন্ডিভিজুয়ালি ডিপেন্ড করছে যে কি করা উচিত। সেই ক্ষেত্রে এক্সারসাইজ প্রেসক্রিপশন আপনারা কিভাবে সেট করেন, বা কি কি মেনে বা কি কি শুনে তার উপরে সেই গাইডলাইনগুলো সেট করা হয় আর কি? দেখুন, যদি প্রোটোকল ওয়াইজ বলতে যাই তাহলে প্রোটোকল আছে তার জন্য, কিন্তু সেই প্রোটোকল কি করে সেট করবো, এটা একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ধরুন আপনাকে আমি উদাহরণ দিচ্ছি, একটা 20 বছরের ছেলে হাঁটুর ব্যথা হচ্ছে যে কোনো কারণে, এবং একটা ধরুন 60 বছরের মানুষের হাঁটুর ব্যথা হচ্ছে, মেল ফিমেল যে কিছু হতে পারে। এবার 20 বছরের একটা পেশেন্টের হাঁটুর ব্যথার জন্য আমি যে ব্যায়াম করাচ্ছি, বা সপ্তাহে যে, মানে ধরুন একটা পেশেন্টকে আমি সপ্তাহে 5 দিন করাচ্ছি 20 বছরের একটা ছেলে, 60 বছরের পেশেন্টকে আমি তো সেই ইন্টেন্সিটি সেই লোডে করাবো না। এবং সেটা ডিসাইড হবে কি করে? সেটা ডিসাইড হবে অ্যাকর্ডিং টু দ্য পেশেন্টের এবিলিটি। বা আমি 60 বছরের বলেই আমি পেশেন্টকে ছোট করতে পারি না, সেরকম নয়। অনেক 60 বছরের পেশেন্টে ধরুন সেই পরিমাণ অ্যাক্টিভ, যাকে আমি ধরুন পুরো লো স্কোয়াট করাতে পারছি, বা হচ্ছে যে এটা একটা প্রোগ্রেসিভ লোডের ব্যাপার। এই প্রোগ্রেসিভ লোড কেমন হবে, ফ্রিকোয়েন্সি, মানে সপ্তাহে কদিন হবে, কতক্ষণ ব্যায়াম করবে, কি ব্যায়াম করবে, ধরুন স্ট্রেচিং করবে, স্ট্রেংথেনিং করবে, কি হচ্ছে কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ করবে, কি ব্রিদিং এক্সারসাইজ করবে, এই পুরো প্যাটার্নটা এবং এর ডোজ সেট করা, এটার জন্যই একটা ভালো ফিজিওথেরাপিস্টের দরকার, যার এক্সারসাইজ সম্পর্কে সেই সম্যক জ্ঞানটা আছে, যিনি একমাত্র এক্সারসাইজ প্রেসক্রিপশন পারসন টু পারসন ভ্যারি করে, বা সেটা উনি রেডি করতে পারবেন যে এটাকে
আপনার জন্য বিশেষ কিভাবে এক্সারসাইজ করা যাবে সেটা, যেমন ধরুন মেডিসিন, ধরুন আপনার বডি ওয়েট অনুযায়ী আপনাকে একটা মেডিসিন ক্যালকুলেট করে দেওয়া হয়, ডোজ ক্যালকুলেট করা হয়, সেরকম এক্সারসাইজও আপনার বডি ওয়েট, আপনার হাইট, আপনার এজ, আপনার সেক্স, আরো আপনার কোনো মেডিকেল প্রিভিয়াস কমপ্লিকেশন আছে কিনা, এই সমস্ত কিছুর উপর বিশেষ করে আমরা একটা প্রোটোকল বা এক্সারসাইজ চার্ট বানিয়ে থাকি। তার উপরে বেস করেই, মানে এটা ধরুন আমি বলছি যে নর্মাল যারা আর কি মানে অপারেটিভ কেস নয়, কনজারভেটিভ ম্যানেজমেন্টে পেশেন্ট চলছে, সেটা অনেক ক্ষেত্রে হয় থাকে আফটার ওটি বা আফটার অপারেশন কিছু একটা এক্সারসাইজ প্রোটোকল মেনে চলা হয়। সেই ক্ষেত্রেও কি পার্সন টু পার্সন এক্সারসাইজ প্রোটোকল গুলো ভ্যারি করে পেশেন্টের প্রোগ্রেশনের উপর নির্ভর করে? পোস্ট এক্সারসাইজের থেকে প্রি এক্সারসাইজও ভ্যারি করে। মানে এই কনসেপ্টটা আপনি যেহেতু বলছেন, মানে সার্জিক্যাল রিহ্যাবের কনসেপ্টটা মানে ভারতবর্ষে এখনো প্রচলিত না। ধরুন একজন এসিএল ইনজুরি হয়েছে, সে ভাবছে তার সার্জারি দরকার, বা ডাক্তারবাবু তাকে সাজেস্ট করছেন সার্জারি দরকার, কমপ্লিট টিয়ার হয়ে গেছে। আমার যে তার আগেও তার মাসেলকে রেডি করতে হবে। এক্সাম্পল দিই আবার, ধরুন একটা অ্যাথলেট, তার একটা সার্জারি করার পর যে রিহ্যাবে আবার রিটার্ন টু দ্য স্পোর্টস এর এবিলিটি, আর একটা ধরুন একটা ইনঅ্যাক্টিভ পার্সন যে হচ্ছে অতটাও এক্সারসাইজ করে না, অতটাও ফিজিক্যালি অ্যাক্টিভ নয়, তাদের ক্ষেত্রে রিকভারি রেট হচ্ছে ডিফার করে। নর্মাল পার্সনের ক্ষেত্রে বেশি, একটা স্পোর্টস পার্সনের ক্ষেত্রে কম। আমরা ধরুন নেইমার জুনিয়রকে দেখেছি যে স্পাইনাল ইনজুরির পরে 6 মাসের মধ্যে মাঠে হেঁটে আসছে, আর আমাদের নর্মাল আমরা যে পেশেন্টগুলো দেখেছি বছরের পর বছর রিহ্যাব করেও সেই পর্যায়ে যেতে পারছে না। এর কারণ কি? এর কারণ প্রি রিহ্যাব স্টেজে তার সেই কন্ডিশনিংটা হয়ে আছে, সেই মাসেল তার রেডি আছে, তার কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স সেরকম আছে, তার সেই স্ট্রেংথটা আছে, তার সেই মানে ক্যাপাসিটিটা আছে এক্সারসাইজ করা। প্রি রিহ্যাব দরকার, তার জন্য ডোজ আছে, এবং পোস্ট রিহ্যাব তার জন্য আলাদা ডোজ আছে। মানে আমরা যখন পড়াশোনা করেছি তখন আমাদের কিন্তু প্রোটোকলে ওটাও ছিল যে প্রি রিহ্যাব এন্ড পোস্ট রিহ্যাব। তো প্রি রিহ্যাবটা কতটা কার্যকরী, মানে পেশেন্টের রিকভারি পোস্ট রিহ্যাবের জন্যই কি প্রি রিহ্যাব কার্যকরী এতটাই? অবশ্যই। ধরুন আমি আপনাকে আবার এক্সাম্পল দিই, ধরুন একটা নি রিপ্লেসমেন্ট পেশেন্ট, একটা নি রিপ্লেসমেন্ট পেশেন্টের সে ভাবলো তার হচ্ছে যে রিপ্লেসমেন্ট হবে 1 মাস পর, সে আর্থারাইটিস এর নি রিপ্লেসমেন্টের জায়গায় কাছে, মানে ধরে নিলাম যে এন্ড স্টেজ অফ আর্থারাইটিস আছে, গ্রেড 4 ধরে নিলাম, তার হ্যামস্ট্রিং এ কোনো কন্ডিশনিং নেই, যখন সে কোয়াড অ্যাক্টিভেশন করছে সেখানে তার ফ্লিকারিং হচ্ছে, জয়েন্ট স্টিফ হয়ে আছে, প্যাটেলার মুভমেন্ট নেই, কন্ট্রাকচার হয়ে গেছে, এগুলো যদি সে এক্সারসাইজ করে তাহলে তার কি হবে যে আগে থেকে একটা এক্সারসাইজের জন্য তার মাসেল, তার জয়েন্ট, তার লিগামেন্ট, তার টেন্ডন একটা রেডি হয়ে থাকবে। এবং আমি আপনাকে একটা ম্যাজিকের কথা বলতে পারি, মানে আমি জানেন আমি একটা জিনিস করি, সেটা হচ্ছে যে মানে যেহেতু আমি রুরাল সেট আপে আছি, আমি তো ধরুন যে কোনো পেশেন্টকে বলতে পারেন আপনি হচ্ছে নি রিপ্লেসমেন্ট করে নিন, গ্রেড 3 গ্রেড 4 আর্থারাইটিসে, একদম এন্ড স্টেজ আর্থারাইটিসের পেশেন্টের ক্ষেত্রে এক্সারসাইজ করে বেনিফিট পেয়েছি, এবং তাদেরকে সার্জারি করতে হয়নি। বেনিফিট পাওয়া যায়, এটা আমিও রুরাল সেটআপে থেকে দেখেছি যে এক্সারসাইজ, ওই জন্যই প্রথমেই বললাম এক্সারসাইজ ইজ মেডিসিন, ওদের ক্ষেত্রে কিন্তু এক্সারসাইজটাই মেডিসিনের কাজ করেছে। এবং মজার কথা ভাবুন যে এই ধরুন নি রিপ্লেসমেন্ট বা এইরকম ধরনের সার্জারি হচ্ছে যে প্রচলিত হয়েছে 1980 সালের পর। মানে যদি আমার জ্ঞানত বলি, জানতাম ভারতবর্ষে প্রথম মনে হয় নি রিপ্লেসমেন্ট মানে কি বলে পরিচিত মুখ বা ওই রকম সেরকম হচ্ছে অটল বিহারী বাজপেয়ীর। আচ্ছা, তার আগে তো ধরুন ভারতবর্ষেই মানে বাড়ি বাড়ি যাবো আর হাঁটু কেটে রিপ্লেস করে দেবো, এই গল্পটা ছিল না। এখন সেটাই হয়েছে, এখন এটা হয়েছে, এবং এটা একটা ফ্যাসিনেটিং ব্যাপার যে মানে যেমন গয়না কিনলে লোক শো অফ করে, এখন নি রিপ্লেসমেন্ট করলে লোক শো অফ করে। আমি করেছি, তুমিও করে নাও। এই আলোচনাটা কিন্তু আমার পেশেন্ট মহলেও আমি শুনেছি যে ওই তো অমুক ডাক্তার, মানে খুব ফেমাস একজন ডাক্তার আছেন যিনি নাকি মানে একই বেডে আর কি মানে অপারেশন একদিনে 2টো হাঁটু রিপ্লেস করে পেশেন্ট একদম ভালো করে দিচ্ছে। এবং পেশেন্টের এটাও একটা ধারণা আছে, হাঁটু রিপ্লেস আজকে করে ফেলেছি মানে কাল থেকে আমি একদম পুরো নর্মাল লাইফ লিড করব, এটাও পেশেন্টের ধারণা অনেকের আছে। এবং এটা নিয়ে আমার একজনের সঙ্গে দ্বন্দ্ব হয়েছিল, আপনি বলেন তো আপনাকে বলতে পারি। আমাকে বলছে যে নি রিপ্লেসমেন্টের প্রোটোকল বলো যে কতদিনে তাকে ফুল ওয়েট বেয়ারিং করানো যাবে। এবার ওনার বক্তব্য হচ্ছে একদম ডে আফটার সার্জারি, ঠিক আছে। এবার আমি এই জায়গায় কিন্তু কন্ট্রাডিক্ট করি। কেন কন্ট্রাডিক্ট করি? যার এতদিনে মানে নি স্টিফ হয়ে আছে,
তার একটা প্রোপ্রিওসেপশন ল্যাক থাকবে, তার একটা ব্যালেন্স ল্যাক থাকবে। আমি যখনই তাকে আমি কি করছি যে আমি সার্জেনকে দেখাচ্ছি ওটা যে ও তারপরের দিন আমি হাঁটিয়ে দিচ্ছি এবং পেশেন্টটা বলছে বাহ দারুণ ব্যাপার তো, কিন্তু তার যে প্রোপ্রিওসেপশন ল্যাক আছে, তার যে ব্যালেন্স প্রবলেম আছে, তার ব্যালেন্স ডিসব্যালেন্স হচ্ছে, তার গেটে প্রবলেম হচ্ছে। এবং আমি আপনাকে এই এতগুলো বছর মানে র্যান্ডম নি রিপ্লেসমেন্ট দেখার পর বলতে পারি প্রত্যেকটা পেশেন্ট কোমরে ব্যথার কমপ্লিকেশন নিয়ে ভুগছে একদম 100%। কারণ তার যে পশ্চারের অ্যাসিমেট্রি তৈরি হয়েছে সেটা ওই তার পরের দিন থেকে হাঁটিয়েছে, যার ফলে একটা ব্যাকে এক্সেসিভ লোড গেছে প্রচন্ড। তার ফলে মানে যদি বলেন 100-এর মধ্যে 80% পেশেন্ট কমপ্লেন করে যে আমার কিছুদিন পর ব্যাক পেন হচ্ছে, কিন্তু সেটা ওই টার্গেট ফিল আপ করার জন্য। আপনি যে মজার গল্পটা বলছিলেন বলবেন ওটা এবার বলুন, মানে নি রিপ্লেসমেন্ট আমাদের কথা হচ্ছিল যেটা নিয়ে সেটাই বলুন। মানে রুরাল সেটআপে কাজ করে যে এক্সারসাইজে কাজ হয়েছে বলছেন, সেটার ক্ষেত্রে কি কি প্রোটোকল সেট করেছিলেন যে তাদের কাছে ম্যাজিক হয়ে গেল? দেখুন, রুরালে আমাদের কাছে কিছু নাই, কিচ্ছু নেই, আমরা খালি হাতে ট্রিটমেন্ট করি। আমাদের কাছে যেটা আসে সেটা হচ্ছে এক্সারসাইজ, এবং যে কোনো জিনিসে আমি এই মানে 2-3টে জিনিসের উপর খুব জোর দিই। তো নিউরোলজির ক্ষেত্রে আলাদা, আর অর্থোপেডিক কন্ডিশনের ক্ষেত্রে আলাদা, বা স্পোর্টস পেশেন্টও দেখা হয় আমাদের কাছে আসে, বলছি সেটা নিয়ে কিছুই না। আমি করি স্ট্রেচিং, স্ট্রেনথেনিং আর মোবিলিটি এক্সারসাইজ, একদম পারফেক্ট। কিছু না, যদি আপনি যে আমি ডিসাইড করি, কারণ ধরুন আমাদের কাছে তো অত স্পেসিফিক অত ট্রিটমেন্ট করার সময় থাকে না, হিউজ একটা পেশেন্টের লোড থাকছে। তো কি করি যে ডেইলি বেসিসে একটাতে মোবিলিটি করতে পারবে, মানে ধরুন লোয়ারে কোনো সমস্যা হলে তাহলে হিপ নি অ্যাঙ্কেল এটা মোবিলিটি মেনটেন করলাম, যে মাসেলগুলো টাইট হয়ে তাকে স্ট্রেচিং করলাম, এবং ওভারঅল একটা স্ট্রেনথেনিং করলাম, এবং এটাই ম্যাজিক করে দেয়, ওভারঅল একটা ম্যাজিক হয় আর কি। আর আপনি যেটা এবার এটা হচ্ছে রুরাল সেটআপে। এবার যখন এটাই হচ্ছে ধরুন একটু মানে শহরতলির জায়গায়, মফস্বল এলাকায় যখন চলে আসছে, আমি একটা পেশেন্ট, ভদ্রলোক স্কুল টিচার, ঠিক আছে, তো আমি যখন ওনাকে রিহ্যাব করছি, আমি ওনাকে কনফিডেন্টলি বলছি যে আপনার যা হাঁটুর যা কন্ডিশন, আপনি আমার কাছে যদি মানে ফিজিওথেরাপি, আমার কাছে কেন, যদি আপনি এক্সারসাইজ করেন তাহলে ভালো থাকবেন। ওনার আশেপাশে যে লোকজন আছে মানে তারা বলছে না 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 আমি এরকম নি রিপ্লেসমেন্ট করেছি, আপনিও করে নিন। তাতে কি হয়েছে, বলছে দেখো কৃষ্ণেন্দু, আমি কি তোমার উপর ভরসা করতে পারি? নিশ্চয়ই করতে পারেন। তারপরে উনি কিন্তু এখন ভালো আছেন। যারা ওনাকে রিপ্লেসমেন্টের কথা বলেছিলেন 99 জন, আমি একা বলেছিলাম যে সার্জারি করতে হবে না, উনি কিন্তু দিব্যি এখন হেঁটে চলে বেড়াচ্ছেন, হ্যাঁ, এবং পেইন ফ্রি ভাবেই হেঁটে চলে বেড়াচ্ছে। তার জন্য মানে অনেকে আছে, অনেক ওবেস পেশেন্ট আমার আছেন, বিশেষ করে ফিমেলদের কথা বলছি, তারা অনেকেই বলেন যে আমি তো এতটা হেলদি, এতটা খুব ওয়েট গেইন করে ফেলছি, তাহলে তাদের ক্ষেত্রে তো নি পেন যথারীতি বাড়ছে। তো আমি জানি তাহলে আগে চেষ্টা করতে হবে কি করে আপনাকে রোগা হওয়া যায় সেটা চেষ্টা করতে হবে, এবং তার সঙ্গে এক্সারসাইজ করলে, এরকমও দেখেছি খুবই ওবেস পেশেন্টও শুধুমাত্র হিপ নি অ্যাঙ্কেলের স্ট্রেনথেনিং করে ভালো আছেন, সেই ক্ষেত্রে তাদের কিন্তু নিতে বেশি লোড পড়ছে না, তারা কিন্তু শুধু এক্সারসাইজ করে, শুধুই, এবং সেটাও ঘরোয়া এক্সারসাইজ, কোনো রকমের মানে এক্সট্রা কিছু দিয়ে যেন আপনাকে অমুক সেটআপে গিয়ে এক্সারসাইজ করতে হবে সেরকম না, কিছু ঘরোয়া এক্সারসাইজ দিয়েই কিন্তু পেশেন্টকে সেই ক্ষেত্রে ভালো রাখা যায়। এটাও আছে, তাদেরই আত্মীয় স্বজন অনেক থাকেন যে না সব এক্সারসাইজ করে লাভ নেই, অমুক ডাক্তার, এবং সবাই তো কলকাতা অভিমুখে ছোটে, অমুক ডাক্তার নি রিপ্লেসমেন্ট করে দেন, হেভি হার্ট ওনার কাছে গিয়ে রোবট দিয়ে করে দেয়, রোবট সার্জারি করে দিচ্ছে, একদম রোবোটিক সার্জারি এখন নি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে খুব একটা নাম করেছে। এই রিসেন্ট আজকে একটা পেশেন্টেরই আমি বিল করলাম, রোবোটিক সার্জারি হয়েছে টিকেআর, তো পেশেন্টের বয়স অনেক, মানে 60+, প্রায় 65+, তো তার জানি না আমি তার কতটা কি করা গেছে বা কি না করা গেছে, কিন্তু তার গেট প্যাটার্ন ঠিক করা যায়নি আর কি, মানে পেশেন্টের ইচ্ছেও নেই খুব একটা, প্লাস এক্সারসাইজ করবো না এই একটা ওনার টেন্ডেন্সি আছে, সেই ক্ষেত্রে সেটা হয়নি, সেটা আলাদা ব্যাপার। আমরা পুরো আলোচনাটা নি রিপ্লেসমেন্টের দিকে চলে যাচ্ছে, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা এই আলোচনাটা না করলে, আজকে আমরা এখানে বসে আলোচনা করছি, এটা হয়তো এক সপ্তাহ পরে আরো অনেক লোকে শুনবে, তাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে আমরা হয়তো কিছু হেল্প তাদের হবে যে শুধুমাত্র এক্সারসাইজ করে ভালো থাকা যায়। কারণ ধরুন আমার যদি অভিজ্ঞতা বলেন, তাহলে মানে এখন প্রত্যেকের মানে যদি বাড়ি বাড়ি যান, কারোর হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা,
ফ্রোজেন শোল্ডার, নেক পেন এইগুলো আছে। এবং তারা যদি ধরুন আফটার 35 যদি যখন মানে ইস্ট্রোজেনের পরিমাণ কমে যাচ্ছে, ক্যালসিয়াম বাইন্ডিং কমে যাচ্ছে, গাদা ক্যালসিয়ামের ওষুধ খাচ্ছে, যাতে লাভ কিছু হচ্ছে না। যদি ডেইলি বেসিসে কিছুটা এক্সারসাইজ করা যায়, তাতে যদি সে ভালো থাকে, আমাদের বক্তব্য এটাই, তাহলে কেন আমি এত টাকা খরচা করবো? এবং যাদের সামর্থ্য নেই তারা কি করবে? ওষুধ কেনার ক্ষেত্রে পয়সা খরচা করতে পারছি, কিন্তু ওই পয়সাটা দিয়েই কোনো জায়গায় ভালো এক্সারসাইজ গিয়ে করছি না, এটা হচ্ছে ব্যাপার। আবার অনেকে একটা লোকের মধ্যে ধারণা আছে যে যোগা ক্লাসে ভর্তি হয়ে যাব, যোগা ক্লাসে ভর্তি হলে এক্সারসাইজ করা হয়ে যাবে, রোগাও হবো, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা, সব ধরনের ব্যথা থেকে খুব সহজেই মুক্তি পেয়ে যাব। আমি অনেককে এটা বুঝিয়ে পারি না যে যোগা আর ফিজিওথেরাপির মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা যদি মানুষ না জেনেই যোগা করতে চলে যায়, সেই ক্ষেত্রে তো মুশকিল। কারণ আমি একজন বলছি যে স্পন্ডাইলোলিস্থেসিসের পেশেন্ট, তার এক্সটেনশন এক্সারসাইজ, ম্যাকেনজি এক্সারসাইজ করা যাবে না, কিন্তু সে জানেও না যে তার লিস্থেসিস আছে, সে চলে যাচ্ছে যোগা করতে এবং সেখানে র্যান্ডামলি স্পাইনাল এক্সটেনশন এক্সারসাইজ সে করছে, তাহলে তো সেই ক্ষেত্রে তার সেটা উচিত হচ্ছে না করা, তাহলে লিস্থেসিসের গ্রেড বেড়ে যাচ্ছে। এটা তো না জেনে, এবার যিনি যোগা করাচ্ছেন তিনি তো সেটা না জেনেই করাচ্ছেন, তাহলে তাদের ক্ষেত্রে আপনি কি গাইডলাইন দেবেন যে কোন কোন পেশেন্টের যোগার দিকে হাঁটা উচিত, কোন কোন পেশেন্টের ফিজিওথেরাপির দিকে হাঁটা উচিত? দেখুন, যোগাতে যেটা হয় না, ধরুন আপনার সঙ্গে এটা নিয়ে একবার আলোচনা হয়েছিল যে যোগা মানে আমাদের ফিজিওথেরাপি যে এক্সারসাইজ গুলো বেশিরভাগই যোগা থেকে ডিরাইভ হয়েছে, এটা না মানতে কোনো নেই। কিন্তু আমরা কি করি, আমরা ধরুন স্পাইনাল এক্সটেনশন, আমরা ভুজঙ্গাসন, আমরা যদি অ্যাকচুয়ালি ওটা ভুজঙ্গাসন, ম্যাকেনজি বাবু ওটাকে নিয়ে রিসার্চ করেছেন। এই যে ব্যাপারটা, প্রত্যেকটা এক্সারসাইজ আমি কাকে দেব, আমি যখন ধরুন পড়াই বা নিজে যখন জুনিয়রদেরকে বলে একটা জিনিস, আমি কি করাচ্ছি, কাকে করাচ্ছি, করালে কি হবে, কি কি হতে পারে, সেটা একটা পুরো ধারণা রেডি রাখতে হবে, সেই ধারণা রাখতে হবে। এবার যদি আপনি যোগা থেরাপি নিয়ে পড়াশোনা করে আপনার যদি সেই জ্ঞানটা থাকে যে আমি এটা এনাকে করালে ধরুন এর কোনো ক্ষতি হবে না, এবং সেটা একদম রিসার্চ ভিত্তিক ধারণা, যে আমার ধারণা আছে মানে আমি একটা ম্যাগাজিন পড়ে জেনেছি তা কিন্তু নয়, রিসার্চ পড়তে সেটা নিয়ে আপনাকে যদি রিসার্চ পড়া থাকে যে আমি যদি এটাকে করাই, আপনি যেমন বললেন স্পন্ডাইলোলিস্থেসিসের ক্ষেত্রে হাই গ্রেডের আমি স্পাইনাল এক্সটেনশন করাতে পারি না। আবার ধরুন লো গ্রেডের লিস্থেসিসের ক্ষেত্রে আমি ম্যাকেনজি কিছুটা গ্রেড 1 করাতে পারি, ম্যাকেনজি গ্রেড 1 গ্রেড 2 অবধিও করানো যেতে পারে। এবার এই জ্ঞানটা আমার আছে, আপনার আছে, কারণ আমরা সেই রিসার্চটা পড়েছি। যে না পড়েছে তার ক্ষেত্রে সেই জিনিসটা করা যাবে না। এবং যারা আমি কিছু যোগা ক্লাসে গেছি এবং আমার কিছু বন্ধু বান্ধব যোগা প্র্যাকটিস করে, আমি তাদেরকে যথেষ্ট, না রুরাল সেটআপেও তো যোগা একজন করে রয়েছেন। এবার যোগাতে রিসার্চ কম, খুবই কম, এবং এটা আমাদের দুর্ভাগ্য যে ধরুন সেই জিনিসটা বা সেই যোগার মেটেরিয়াল গুলোকে খুঁজে এনে অ্যাকচুয়ালি থেরাপিউটিক এক্সারসাইজের মধ্যে নিয়ে যাওয়ার প্রচেষ্টাও খুব কম। এই জন্য আমি বলবো যে যদি আপনার কোনো সমস্যা হচ্ছে মানে, এবং আর একটা এখানে মেজর প্রবলেম, সমস্যাকে আমরা ইগনোর করি। যদি আমার মনে হচ্ছে হাঁটুর ব্যথা হচ্ছে, আমি তার একটা ডাক্তারের কাছে যাব, অর্থোপেডিক, এমএস অর্থো, না গেলেও ফিজিওথেরাপিস্টের কাছে যান। আমি ফিজিওথেরাপিস্ট বলবো যে আপনি একটা ফিজিওথেরাপিস্টের কাছে যান, আপনি ওষুধ ছাড়াও ভালো হবেন। হ্যাঁ, মানে যে কোনো ব্যথা, এবং যদি সেটা মানে অ্যাসেসমেন্ট করে দেখা যায় যে এটা কোনো রেড ফ্ল্যাগ নেই, সেই ক্ষেত্রে কিন্তু ফিজিওথেরাপি করে ভালো থাকা যায়। এবং ওইটাই বললাম, যোগা থেরাপিস্ট যারা বা যোগা যারা প্র্যাকটিশনার করে, তারা তো ধরুন যারা মানে যোগাতে ব্যাচেলার ডিগ্রি করা কম, আর ওই যোগা শিখে করাচ্ছে এরকম লোক বেশি, ডিপ্লোমা বা বলবো সার্টিফিকেট কোর্স করা বা অনলাইনে কিছু একটা করেছে, তাদের সেই এই যে বলেন রেড ফ্ল্যাগ সম্পর্কে ধারণা নেই। না, রেড ফ্ল্যাগ গ্রিন ফ্ল্যাগ জানেই না। এক্সারসাইজ কি করে মানুষের ক্ষতিও করতে পারে সেটা সম্পর্কে ধারণা নেই, তারা এটা ইন জেনারেল করিয়ে দেয়। হচ্ছে মানে গ্রুপ থেরাপি হয়ে যাচ্ছে। গ্রুপ থেরাপি, এবার ধরুন কারোর হাইপার টেনশন আছে, আমি জানলাম জেনে নিলাম তার হাইপার টেনশন আছে। এবার হাইপার টেনশনে কোনো পেশেন্টকে আমি যে হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ করাতে পারি না, এই যদি জ্ঞানটা না থাকে, তাহলে তার এক্সপেরিয়েন্স এইরকম ভাবে হচ্ছে। মানে সবাই ধরুন 10 জনের গ্রুপ, 5 জনের হাইপার টেনশন, 2 জনের টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস রয়েছে,
আর বাকি কারোর কিছু সেরকম নেই, কারোর থাইরয়েড রয়েছে, কিন্তু আমি তো ওভারঅল সবাইকে একই এক্সারসাইজ প্রোটোকল ফলো করাচ্ছি, সেটাও তো কোথাও গিয়ে না কোথাও গিয়ে কারোর তো খারাপ এফেক্ট পড়ছে। অবশ্যই। এবার ধরুন ওনার একটা তর্কের জায়গা রাখে যে কারোর তো ক্ষতি হচ্ছে না, না যদি হয়, না যদি হয় তার দায়টা কে নেবে? তার দায়টা কে নেবে? ঠিক আছে, এই যে ধরুন ডোজের সম্পর্কে আমার যদি ধারণা না এক্সারসাইজের একটা যে ডোজ হয়, মেডিসিনের যেমন ডোজ হয়, এক্সারসাইজেরও তো ডোজ হয়, সেটা ডোজটা সম্পর্কে আইডিয়া না থাকলে সেটা তাহলে যখন সমস্যা হবে তখন কিন্তু আপনি ভালোটা বুঝে নেবেন। তাই বলে কি গ্রুপ থেরাপি হয় না? গ্রুপ থেরাপি করা যায়, কিন্তু সেটা ওই গ্রুপে যেন সেম মানুষজনগুলোই থাকে, যাদেরকে ধরুন 10 জনকে এক্সারসাইজ করাচ্ছি, 10 জনেরই হয়তো এই রেঞ্জে প্রেশার আপ ডাউন করে বা এই রেঞ্জেই তার প্রেশারটা থাকে, বা তাদের এই সেম কিছু সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে হয়তো গ্রুপ থেরাপিতে কাজ হলেও হতে পারে। দেখুন, সবচেয়ে যেটা মেইন বক্তব্য ফিজিওথেরাপি যেটা স্ট্রং জায়গা, সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট। হ্যাঁ বাপরে, ওটা ছাড়া একটা স্টেপও ফেলা যাবে না। এবার ধরুন আমি বাদ বাকি মেডিসিনের বা বাদ মেডিসিন কেন, সমস্ত দিক থেকে বলছি, প্রত্যেকটা ডাক্তারের ক্ষেত্রেই আমাদের ফিজিওথেরাপির একটা হিউজ অ্যাসেসমেন্টের ভূমিকা আছে। এই যে আমরা ধরুন সেক্স ওয়াইজ, এজ ওয়াইজ, পেশেন্টের কন্ডিশন হিস্ট্রি ওয়াইজ, তার ট্রমা কি রকম, পেন কি রকম, তার মোবিলিটি কি রকম, ইনফ্যাক্ট অ্যাসেসমেন্টের ভিতরে পেন অ্যাসেসমেন্ট বলে একটা আলাদা জায়গা করতে হয় আর কি, যে পেনের সেনসিটিভিটি দেখছি, সিভিয়ারিটি দেখছি, ঠিক আছে, এই যে এত ডিটেইলে অ্যাসেসমেন্ট, এইটা করে তবেই তো আমরা এক্সারসাইজ দিচ্ছি। এই ধারণাটা আমাদের আছে বলেই আমরা ওই ডোজ ক্যালকুলেট করতে পারছি। যদি উইদাউট অ্যাসেসমেন্ট হয় তাহলে সব সমান, তাহলে মানে সব সমান। আচ্ছা, মানে এই যে ফিজিওথেরাপির যে একটা যে কোর্স আছে, ব্যাচেলার ডিগ্রি কোর্স, এই কোর্সের সাবজেক্টটাই তো হচ্ছে এক্সারসাইজ থেরাপি। মানে এক্সারসাইজ, আমি বলছি না ইলেকট্রোথেরাপির কোনো ভ্যালু নেই, ইলেকট্রোথেরাপির ভ্যালু আছে। তো আপনি কোন থেরাপিটাকে বেশি প্রেফার করেন, ইলেকট্রো না এক্সারসাইজ নাকি বোথ? দেখুন, ইলেকট্রো এক্সারসাইজ বোথ বলতে আমি যখন ফার্স্ট ইয়ারে পড়তাম, ডিনা গার্ডিনার আমাদের সবুজ মলাটের একটা বই, ওর একটা মুখবন্ধ আছে। আমি যে জুনিয়র বা ছাত্রদের বা ছাত্রীদেরকে বলি মুখবন্ধটা পড়তে, যে ধরুন ইলেকট্রোথেরাপি এসছে ধরুন ওই রাশিয়ান কারেন্টের বা আইএফটির আবিষ্কার 1980 সালের দিক করে, যদি খুব এদিক ওদিক না হয়। ফ্যারাডিক কারেন্টে তারও 20 বছর আগে। আল্ট্রাসাউন্ড এসছে বিভিন্ন সময়। তো ডিনা গার্ডিনার একটা কথা বলেছেন যে বিভিন্ন রকমের থেরাপি আসবে যাবে, ধরুন মানুষ বিভিন্ন জিনিসে ইন্টারেস্টেড হবে। আজকে দেখুন ওই ছুঁচ ফোটানো, পাপ ফোটানো যেমন ইন্টারেস্ট আছে, 1980 সালে কিছু মানুষও হচ্ছে যে মেশিন দেয়াতে ইন্টারেস্টেড ছিলেন, কিছু মানুষ ট্রাকশন দেয়াতে আগেকার দিনে প্রচুর দেয়াতে ইন্টারেস্টেড ছিল। ডিনা গার্ডিনার একটা খুব মজার কথা মুখবন্ধতে বলে গেছে, এক্সারসাইজ আপনি যদি আমাদের প্রাচীন ভারতের মানে কোন গুহা চিত্র দেখেন, সেখানে দেখবেন আপনি এক্সারসাইজের ছবি আছে। যদি আপনি প্রাচীন মিশরীয় হচ্ছে আমাদের পিরামিডের গায়ে দেখেন, হায়ারোগ্লিফিক দেখেন, সেখানে এক্সারসাইজের কথা বলা আছে। কারণ এক্সারসাইজের বয়স হচ্ছে যে 4000-5000 বছর আগে, এবং সেটা যারা করে আসছে তারা বেনিফিটের জন্য। আমরা কি করছি, সেটা নিয়ে রিসার্চ করছি যে কোনটা কাকে দেব। তার মানে ইলেকট্রোথেরাপি, এবার যদি আপনি বলেন এটা এক্সারসাইজ, ইলেকট্রোথেরাপি ইজ ফর সিম্পটোমেটিক রিলিফ। আপনি আমাকে যদি রিসার্চ দিয়ে এটা প্রমাণ করে দিতে পারেন যে সিম্পটোমেটিক রিলিফের বাইরে ইলেকট্রোথেরাপি কিছু করে, আমি ঘেটে দেখেছি যে নেই। শুধুমাত্র অনেক ক্ষেত্রে না এটাও হয়ে যায়, পেশেন্ট ভালো হয়ে যাওয়ার ফলে যে আমাকে বলে যে অমুক পেশেন্টটা দিলে কিন্তু আরাম পাই, মানে এটা তো তার প্লেসিবো এফেক্ট হচ্ছে। তার প্লেসিবো এফেক্ট হচ্ছে। এবং আমি ধরুন যে ক্লিনিকে বা যে জায়গা থেকে থেকেছি, সেখানে দেখি তাদের কোনো ইলেকট্রোথেরাপি ইকুইপমেন্টই নেই। না, ক্লিনিকের পর ক্লিনিক আছে, তারা শুধুমাত্র বিভিন্ন জিনিস, এবং যে জিনিসগুলো আমরা এখানে অ্যাপ্লাই করি না, আমরা শুধু ধরুন, এবং আপনার সঙ্গে এটা নিয়ে একটা আলোচনাও হয়েছে, আমার একটা 8 ঘন্টা 45 মিনিটের ট্রিটমেন্ট সেশন, সেই সেশনের মধ্যে আমি 15 মিনিট আইপি দিচ্ছি, 10 মিনিট ট্রাকশন দিচ্ছি, 10 মিনিট আল্ট্রাসাউন্ড দিচ্ছি। তাহলে এক্সারসাইজের যেটা আমরা মেইন দরকার, যেটা তার জিনিসটাকে মানে যে ধরুন হাঁটুর ব্যথাটাকে রিস্টোর করবে এক্সারসাইজ, তার টাইম হয়ে গেল 5 মিনিট। তাহলে আমার যে বেনিফিশিয়াল জিনিসটাকে বাদ দিয়ে আমি শুধু সিম্পটোমেটিক রিলিফ করলাম। তাতে কি হলো, ধরুন শুধু পেইনটা রিলিফ হলো। মানে যদি আমি আপনাকে উদাহরণ দিই, ধরুন কারোর গ্যাস্ট্রিক আলসার আছে, তার মানে পেপটিক আলসার আছে, এবার আমি তাকে একটা ওষুধ দিলাম, হচ্ছে পেন কিলার দিলাম, তার গ্যাস্ট্রিক আলসারের পেনটা কমলো, আলসারটা ভালো হলো না। মানে ইলেকট্রোথেরাপি বা
আজকের যে জিনিসগুলো এসছে, ধরুন আমি যেগুলো নিয়ে বলে যাই যে এই ছুঁচ ফোটানো বা হচ্ছে, ধরুন আমি একদম মানে রিসার্চ করে আপনাকে বলছি যে কিছু কিছু ক্ষেত্রে নিডলিং হয়তো কাজ করছে, খুবই কাজ করে, কিছু কিছু কিন্তু ক্ষেত্রে কাজ করে। আমরা জানেন তো মানে সেই বিশ্বের ষড়সজ্জার মধ্যে একটা মানুষকে দেখবেন একদিক থেকে ছুঁচ ফোটাচ্ছে, একদিক থেকে কাপ দিচ্ছে, একদিক থেকে আইএসটিএম অ্যাপ ইউজ করছে, একসঙ্গে একটা পেশেন্টের সব অ্যাপ্লাই করছে। মানে আমি আপনাকে বলছি, আমরা একটা ইউটিউবে ভিডিও দেখছিলাম, একটা দাদা তো কাপ মাসেলে পেন হচ্ছে, ঠিক আছে, আবার হলে ফিজিওথেরাপি ক্রিটিসাইজ হচ্ছে। হ্যাঁ, এটা দরকার। ক্রিটিসাইজের ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে মানুষের জানা দরকার যে আসলেই কি হচ্ছে কাজটা। একটা মানুষের কাফে পেন হচ্ছে, কাফে টাইটনেস হয়েছে, যে কোনো কারণেই হোক, তাকে মায়ো গান দিচ্ছে, ঠিক আছে, তারপরে নিডলিং করাচ্ছে, তারপরে কাপিং করছে, তারপরে আইএসটিএম দিয়ে সেম ডেটেই আমি মনে মনে ভাবছি দাদা হালকা স্ট্রেচ করলেই জিনিসটা ঠিক আছে। এবং একটা সাধারণ মানুষকে বলবো, আপনারা ফ্যাসিনেটিং কোনো ট্রিটমেন্টের দিকে না গিয়ে যদি বেসিক এক্সারসাইজটা করেন না, সেটাও বেনিফিশিয়াল। একদমই তাই। মানে একই দিনে ভাবছে, মানে এরকম অনেকের ধারণা আছে যে অমুক জায়গায় গেলে না ছুঁচ ফুটিয়ে ভালো করে দিচ্ছে, হ্যাঁ, ওই জায়গায় গেলে খটখট করে দিচ্ছে। এইটা তো, এটা নিয়ে আসছি পরে আলোচনায় আমি ওই দিকটা আলোচনা করতে, ওটা একটা হিউজ টপিক। মানে মানুষ ভাবছে যে একদিনে অনেক টাকা নিয়ে নিচ্ছে, এরকমও মানুষের ধারণা আছে যে অমুক জায়গায় যাবো না, উনি কম টাকা নেন, ইনি বেশি টাকা নেন মানে ভালো ট্রিটমেন্ট করেন, উনি কম টাকা নেন মানে উনি ভালো ট্রিটমেন্ট করেন না, বা ওনার ডিগ্রি কম বা ডিগ্রিই নেই, এরকমও ভেবে নেওয়া হয়, অনেক মানুষের ধারণা আছে। যাই হোক, সেই সব যখন ফিল্ডে কাজ করতে হচ্ছে তখন সব ধরনের মানুষকে নিয়েই তো আমাদের চলতে হবে। কেউ দুটো খারাপ কথা বলবে, কেউ ভালো কথা বলবে। যাই হোক, তো কি বলছিলাম টপিকটাতে, ওই এই যে ফ্যাসিনেটিং বিভিন্ন হ্যাঁ অমুক জায়গায় পুরোটাই সিম্পটোমেটিক, পুরোটাই। মানে এরকমও আমি দেখেছি যে শুধুমাত্র ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য কাফ মাসেলে পেন হচ্ছে, তাদের ক্ষেত্রে শুধু আমি বলেছি বেশি করে জল খাবেন বা একটু ওআরএস এর জল খেয়ে নেবেন, মানে যাতে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা ব্যালেন্সড হয়ে যায়, তাহলেই কিন্তু পেশেন্টের কাফ মাসেলের পেইন চলে যাওয়ার কথা। এরকমও আমি দেখেছি যে হয়েছে, উপকার পেয়েছে মানুষ। শীতকালে হসপিটালে মানে এরকম 200-500 পেশেন্ট আছে যারা ওই মাসকুলার স্টিফনেস ক্র্যাম্প নিয়ে চলে আসছে। আমি কিচ্ছু বলি না, জল খান বেশি করে, ইলেকট্রোলাইট খান, ঘুমান ভালো করে, একটু গরম সেক দিন। কিছু লিখে দিলেন না, কিছু ওষুধ লিখে দিলেন না, ছোট গরম সেক লিখে দিচ্ছি, 15 মিনিট ভালো হয়ে যাবে। ছোট কাগজে কোনো ওষুধ লিখবেন না, এই যে পা টান ধরে যাচ্ছে, রাতে বই দেবেন না। হ্যাঁ, এইটা একটা আমার মনে গুরুত্বপূর্ণ জিনিস ফিজিওথেরাপিতে আলোচনার বিষয়, যে আমরা কি করছি অ্যাকচুয়ালি, আমরা কেন আমি আপনার সঙ্গে আলোচনা করতে বসেছি, এটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে যে ধরুন একটা মানুষের মানে হিউজ নাম্বার অফ মানুষের মধ্যে এই ধারণাটা আছে যে আমরা বড়ি খেলে ভালো হব। হসপিটালে দীর্ঘদিন চলে আসছে, বছরের পর বছর তারা আসে, প্র্যাকটিক্যালি দেখা মাসে একদিন করে আসে, ওষুধ নিয়ে চলে, ওষুধ নেয়, ব্রুফেন নেয়, প্যারাসিটামল নেয়, একটা গ্যাসের ওষুধ নেয়, ক্যালসিয়াম নেয়, চলে যায়। এই যে কনসেপ্ট, এই যে স্ট্রং ব্যাপারটাকে চেঞ্জ করতে হবে, যে একদিনে হবে না, একদিনে না, আমি বলছি যে কিন্তু যদি আমরা কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রেও সেই একটা ধারণা তৈরি করতে পারি যে আপনারা ওষুধ খাচ্ছেন, বুঝলাম এটা আপনাদের হচ্ছে, কিন্তু তার সঙ্গে যদি 5টা ব্যায়ামও করেন তাতে আপনি অনেকটা ভালো থাকবেন। এই জিনিসটা যদি সাধারণ মানুষকে বোঝাতে পারি, তাহলে সেই এফেক্টটা আমরা লার্জার স্কেলে দেখতে পাবো। মানে এখন রুরাল প্র্যাকটিস করে এটা হয়েছে যে আগে 2জন মানুষ বুঝতো এক্সারসাইজের ভূমিকা কি, এখন 10 জন মানুষ বোঝে। এখন দরজার সামনে লাইন পড়ে যায় যে না, অমুক জায়গায় গেলে আমি ওষুধ না খেয়েও ভালো থাকতে পারবো। এটা বাকি কার কার ক্ষেত্রে কতটা হয়েছে জানি না। যারা এক্সারসাইজ ভালোবাসে, যাদের ক্ষেত্রে মনে হয় যে এক্সারসাইজ দিয়েই পেশেন্টকে ভালো করা যাবে, অন্য কিছুর প্রয়োজন নেই, তাদের ক্ষেত্রে কিন্তু এটা ফল দেবে। আপনার ক্ষেত্রেও ফল দিয়েছে বা দিচ্ছে আশা করি। কিন্তু এটা একটা গ্যাপ আছে, গ্যাপটা আমরা গ্যাপটাও মানুষকে বোঝাতে হবে যে গ্যাপটা কি। এই জিনিসটার সবচেয়ে বড় গ্যাপ হচ্ছে ফলো আপ হয় না। ফলো আপটা দরকার। মানে ধরুন আজকে আমরা ক্যাম্পে গেলাম, 150টা পেশেন্ট দেখলাম, তাদেরকে একটা ব্যায়াম দেখিয়ে দিলাম, তারা হচ্ছে যে সেই হসপিটাল অভিমুখে অনেক 1 মাস পরে কেউ আসে না। যদি ট্রিটমেন্ট, যেমন ধরুন একটা বলি, যেমন ধরুন এখন অনেকের মানুষেরই মাল্টিপল ড্রাগ রেজিস্ট্যান্স নিয়ে ধারণা আছে যে আমি একটা ওষুধের কোর্স কমপ্লিট করতে হয়, তেমন এক্সারসাইজের ক্ষেত্রেও ওটা একটা কোর্স কমপ্লিট করতে হয়। আমি কোর্স নিয়ে বলে গেলাম, আমি বিশ্বাস করুন এতদিন প্র্যাকটিস করছি, সবচেয়ে বড় এটাই সমস্যা যে মানুষ এক্সারসাইজ শুরু করে
কিন্তু যেই ব্যথাটা কমে গেল এক্সারসাইজটা বন্ধ করে দেয়, এক্সারসাইজটা বন্ধ করে দেয়। এটা সবচেয়ে ভালোভাবে বোঝা যায়। ধরুন আবার আমরা হাঁটুর ব্যথাতেই ফিরে যাই, একদম ওটা মেইন টপিক, হাঁটু ব্যথা। হাঁটু ব্যথা ধরুন এতদিন ধরে আপনার মাংসপেশি দুর্বল হয়ে বসে আছে, কিছুটা জোর পেলো, ব্যথা কমলো, কিন্তু আপনি যদি জোর বাড়ানোটা বন্ধ করে দেন তাহলে ব্যথাটা কিন্তু আবার হবেই হবে। তাহলে আপনাকে সেই ডোজটাকে করে যেতে হবে। এক্সারসাইজ করলে তো কোনো ক্ষতি নেই, না ক্ষতি নেই, তার থেকে বড় কথা জিরো ইনভেস্টমেন্ট। ধরুন এটা যারা মেডিকেল প্রফেশন আছে তারাও মানবে যে পেন কিলারের সাইড এফেক্ট আছে, প্রচুর সাইড এফেক্ট আছে। আজকে কিডনির উপর, মাল্টিপল সিস্টেমের উপর নেগেটিভ এফেক্ট, মেইনলি লিভার আর কিডনি সবার আগে খারাপ হচ্ছে। মানুষ যদি বছরের পর বছর ধরে ব্রুফেন 400 খেয়ে যদি ভালো হয়ে যায়, তার কিডনিটা 12টা বেজে গেল, ভালো হলো না কিন্তু কিডনিটাও খারাপ হলো। তার থেকে আমি যদি ডেইলি 10 মিনিট 15 মিনিট 20 মিনিট যদি ব্যায়াম করে যদি ভালো থাকি, তাহলে সেটা তো অবশ্যই খুব একটা ভালো। করবো না কেন? মানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে লাইফস্টাইল ম্যানেজমেন্টটা ভীষণ জরুরি এই ক্ষেত্রে। লাইফস্টাইল ম্যানেজমেন্ট, প্রপার ডায়েট, প্রপার স্লিপ, এইগুলো কিন্তু এবং এক্সারসাইজ তো রয়েছেই আর কি, ওটা তো আলোচনার মধ্যেই চলছে। এইগুলো থাকলেই হয়তো অনেক রোগ থেকে মানুষ আরাম মুক্তি পেতে পারে। যেগুলো বললেন, দেখুন ডায়েট তো অবশ্যই, খাওয়া দাওয়া ব্যালেন্স ডায়েট, এবং হচ্ছে যে এবং আপনি যেটা বলেন ঘুম, যদি ঘুমের জন্য এক্সারসাইজ ইম্পর্টেন্ট, একদম ভালো ঘুমের জন্য ভালো এক্সারসাইজ দরকার। এই যে আমাদের ধরুন আজকে স্লিপ সাইকেল এতটা পরিমাণ হচ্ছে যে নষ্ট হয়ে আছে, এর মেইন কারণ হচ্ছে আমাদের মুভমেন্ট নেই। আপনি যদি ডেইলি বেসিসে একটা এক্সারসাইজ করেন তাহলে অবশ্যই আপনার হচ্ছে যে ঘুমের জন্য টাইমেই ঘুমটা চলে আসবে, টাইমে ঘুম চলে আসবে। যে হরমোনাল যে ব্যালেন্স গুলো, যে মেলাটোনিন বা যে হরমোন গুলো আমাদের ঘুমের জন্য আমাদের দরকার, সেগুলো প্রপার ব্যালেন্সড হবে, আমাদের ঘুমটাও ঠিক হবে, মানে সমস্ত কিছু। এবং সবচেয়ে একটা জিনিস আপনার ঘরে এসেও দেখলাম যে ওখানে লেখা আছে মানে মেন্টাল হেলথ, এক্সারসাইজ কিন্তু মেন্টাল হেলথের ক্ষেত্রেও একটা খুব ভালো কাজ করে। যে আমি যদি রেগুলার একটা এক্সারসাইজ করি তাহলে দেখা যাচ্ছে সেটা ডিপ্রেশন কমাচ্ছে এবং এটার জন্য ভুরি রিসার্চ রয়েছে। হ্যাঁ, এই যে ওয়াইড স্পেকট্রাম অফ অ্যাপ্লিকেশন অফ এক্সারসাইজ এবং বেনিফিট অফ এক্সারসাইজ, এটা নিয়ে আলোচনা তো অনেক আছে এবং আলোচনা করতে হবে, লোককে জানাতে হবে যে আপনি হচ্ছে যে যেমন মানে খাবারটা খাচ্ছেন। মানে আমি এটা আজকেই বসে ভাবছিলাম, মানে আপনার এখানে আসছিলাম যখন তখন এটা ভাবছিলাম, যেমন ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় নিয়মিত ব্রাশ করা, নিয়মিত ধরুন টয়লেটে যাওয়া একটা নির্দিষ্ট টাইমে, নিজেকে ক্লিন করা, সঠিক সময় পড়তে বসা, এই সব কিছুই যদি এরকম ছোটবেলা থেকে শেখানো হয় যে আপনার এক্সারসাইজ তোমার ডেইলি লাইফ, এটাও তোমার এক্সারসাইজ ডেইলি লাইফ, আমাদের ক্ষেত্রে কি হয় প্যাটার্নটা থাকে না, যে তাহলে আমরা কোনোদিন গুরুত্বটাই বুঝতে পারি না। কিন্তু আপনি ধরুন যে কোনো মনেস্ট্রিতে চলে যান, সেখানে যারা পড়াশোনা করছে, বা যে কোনো আমাদের আশ্রমে চলে যান যারা আছে, তাদের কিন্তু ডেইলি বেসিসে একটা এক্সারসাইজ করতে হয়। এবং আমরা যদি মানুষকে বুঝিয়ে এবং নিজেদের ক্ষেত্রে যদি এটা অ্যাপ্লাই করতে পারি সবার ক্ষেত্রে, তাহলে কিন্তু মানে মানুষ একদিন হয়তো বুঝবে যে এই এত ওষুধ খাওয়া ভালো নয়, তো একটু ব্যায়াম করা তার থেকে ভালো। অনেক ক্ষেত্রে এটাও হয় যে ধরুন হাইপার টেনশন বা ডায়াবেটিস, এগুলো কিন্তু যদি এক্সারসাইজ করা হয় তাহলে কিন্তু এই রোগগুলো আসেই না। মানে অনেক ক্ষেত্রে হাইপার টেনশন বা ডায়াবেটিস এগুলো কিন্তু লাইফস্টাইল হ্যাজার্ডস থেকেও আসছে অনেকের, আসছে। তো এটা তো মানে আমি বলছি না যে সব ক্ষেত্রে এটা সত্যি, কিছু ক্ষেত্রে তো সত্যি। দেখুন আমি রিসেন্ট যদি রিসার্চ যেটা বলি, তাহলে দেখা যাচ্ছে যে কিছুটা পরিমাণ হচ্ছে যে আপনার হাইপার টেনশন এক্সারসাইজ দিয়ে ম্যানেজ করা যায়। কেন? নিজের ক্ষেত্রে বলছি আমি, যাই ম্যানেজ করা। এক্সারসাইজ মানে হাইপারটেনশন কি হচ্ছে, অনেক সময় পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়িয়ে দিচ্ছে। মানে আমাদের যদি ওবেসিটি থাকে তাহলে হাইপারটেনশন থাকবে। যদি আপনি এক্সারসাইজ করেন তাহলে আপনার যে দূরবর্তী যে আমাদের আর্টারিগুলো আছে তাতে আপনার ব্লাড ফ্লো ভালো হবে, অটোমেটিক্যালি হার্ট হ্যাজ এ পাম্প, ঠিক আছে? এবার যদি হার্টকে আপনি কাজে না লাগান, পাম্পকে যদি বসিয়ে রাখেন, তাহলে পাম্প কাজ করবে না। আমি যদি এক্সারসাইজ করি, যদি পাম্পটাকে যদি সচল রাখতে পারি, তাহলে আমার হাইপারটেনশন ভালো হবে। এটা তো সোজা। আর ডায়াবেটিসের ক্ষেত্রে আমার মনে হয় আজকের দিনে ডায়াবেটিস এত কারণ হচ্ছে স্ট্রেস। আমি যদি স্ট্রেস কমাতে পারি, আপনাকে বললাম না যে আমাদের এখানে এক্সারসাইজ মানে শুধুমাত্র এই জিনিসগুলো ইউজ করা হয়, কিন্তু আমি বিভিন্ন জায়গায় তো ধরুন ঘুরেছি, ধরুন সাউথে গেছি, কখনো মুম্বাইতে গেছি, তাহলে দেখেছি মানে ক্যান্সার সেন্টারে এক্সারসাইজের সঙ্গে না মেডিটেশন করানো হচ্ছে। হ্যাঁ, খুব মানে মেডিটেশন একটা এক্সারসাইজের পার্ট। অবশ্যই এখানে মেডিটেশন করানো হচ্ছে, প্রাণায়াম করানো হচ্ছে, এবং সেটা দেখা যাচ্ছে যে অ্যালং উইথ এক্সারসাইজ
এটা কিন্তু একটা হিউজ একটা তার ইম্প্যাক্ট রাখছে 100 বার। তো এই মানে লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে আপনি শুরু করলেন না, তার যেমন হেলদি একটা খাবার আছে, তার সঙ্গে ঘুম, যেটা বললেন সাফিসিয়েন্ট ঘুম, জল খাওয়া, মেনশন করলাম ওটাই, জল খাওয়া, সঠিক পরিমাণে জল খাওয়া এবং এক্সারসাইজ, এটা করলেই আমরা অনেকটা রোগ নিরাময়ের দিকে যেতে পারবো। মানে এটা পেশেন্টের একটা ধারণা করে নেওয়া উচিত যে রোগ থেকে মুক্তির উপায় শুধুমাত্র মেডিসিন নয়, না, রোগ মানে মানে একটা টিমে কাজ করা উচিত, ডক্টরসদের একটা টিম থাকা উচিত, যেই টিমে প্রত্যেকটা মানুষের সমান ভূমিকা থাকবে এবং প্রত্যেকটার সঙ্গে কিন্তু ইন্টারাকশন জরুরি রোগীদের। সেটার জন্য ডাক্তারবাবুদের ইগো ছাড়তে হবে। একদমই তাই, একদমই তাই। এবার দেখুন, আমি আপনাকে বলি যে আপনি যদি একটা মানুষকে দেখেন, যে কোনো মানুষ, যে আপনি একটা ক্যান্সার পেশেন্টকে ধরে নিলাম, তাকে এত মেডিকেশন খেতে হয়, সে ফ্রাস্ট্রেটেড, ঠিক আছে? আপনি যে কোনো একটা পেশেন্ট ভাবে এত ওষুধ খেতে হয়, মেডিসিন খেতে খেতে তাদের মানে খাবারের স্বাদ চলে গেছে। হ্যাঁ, এরকম বাঙালি বাড়িতে আগে হচ্ছে এরকম একটা হোমিওপ্যাথির বাক্স থাকতো, সবার ঘরে ওষুধ থাকতো। এখন এরকম একটা সাদা কালারের বাক্স থাকে, যাতে হচ্ছে বিভিন্ন রকমের ওষুধ থাকে। তার বদলে তারা যদি এক্সারসাইজ করে ভালো থাকে, তাহলে মোটিভেশন নেই। মোটিভেশন দেখুন, আমরা যেরকম করে মোটিভেশন পেয়েছি, না আমি যেরকম করে আমি পেয়েছি এক্সারসাইজ করে, নিজেকেই মোটিভেশন দিয়েছি যে এটা করা উচিত। আমি আপনাকে বলছি, তাহলে আমি একটা পেশেন্ট দেখতাম, পার্কিনসন পেশেন্ট। সেই পেশেন্টটা একদিন পড়ে যাচ্ছিল, তাকে ধরতে গিয়ে আমার ব্যাকে লাগে। তো মানে আমি ভাবছি যে আমার এত কোমরে লাগলো, তাহলে আমার কি হবে? তো আমি নিজে সেই মানে বাই দ্য হেল্প, আমার যে সিনিয়র ছিলেন, তো আমি ভাবলাম আমি যদি নিজে না ভালো হতে পারি, তাহলে আমি লোককে ভালো করবো। একদম মানে বাস্তব জায়গা থেকে বলি। তারপর নিজে এক্সারসাইজ করি এবং আজকে আমি ভালো আছি এবং ডেইলি বেসিসে এক্সারসাইজটা করে যাই। তাহলে আমি নিজে যেটা ফল পেয়েছি, আমি চাই যে লোকও সেটাতে, মানে সাধারণ মানুষও সেই জিনিসে বেনিফিশিয়াল হোক। এটাতে কোনো ওই মহার্ঘ ব্যাপার নেই, আমরা ভাবছি এটা বিশাল বড় ব্যাপার। এটা সাধারণ একটা ব্যাপার যে আপনি এক্সারসাইজ করুন। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা এক্সারসাইজ করুন। যাদের এক্সারসাইজ করার টাইম নেই তারা হাঁটুন, যেটা সামথিং বেটার দেন নাথিং। যে আমাকে হচ্ছে যে এইটাই করতে হবে তেমন আপনাকে কোনো মাথা ধরে কেউ বলছে না। আপনি যেটা মনে হচ্ছে, যদি মনে হয় জগিং করতে পারেন জগিং করুন, যদি জগিং না করতে পারেন সাইকেল চালান। যদি সাইকেল চালাতে হলে ঘরে স্ট্যাটিক সাইকেল রাখুন, ঠিক আছে? এবার কিন্তু তাতেও একটা ব্যাপার আছে, মানুষের একটা ব্যাপার হচ্ছে মানুষ রেগুলার করে না। আমি দেখেছি বাড়িতে ধরুন ট্রেডমিল কেনা হচ্ছে, স্ট্যাটিক সাইকেল ধুলো পড়ে গেছে বা তাতে হচ্ছে গামছা রাখছে। এটা বাস্তব কথা। বর্ষাকালে বাইরে জামা শুকোতে দেওয়া যাচ্ছে না, ট্রেডমিলের উপর রেখে দিচ্ছে। মানুষের রেগুলারিটি দরকার, ঠিক আছে? রেগুলারিটি মেইনটেইন করার জন্য মোটিভেশন দরকার। মোটিভেশন না, এটা একটা ফ্যাক্টর যে মোটিভেশন সব সময় কাজ করে না। মোটিভেশন আপনাকে একটা ওই এনার্জি দেবে, একটা টাইম পর ওটা আবার ডাউন হয়ে যাবে। আপনাকে যেটা প্রথমে বললাম না, নিয়মিত অভ্যাস দরকার, যে এবং সেটাই হচ্ছে আপনাকে রেগুলার একটা, মানে কি বলবো, যেমন ডেলি একটা ধরুন টয়লেটে গেলে বা ধরুন ডেলি ব্রাশ করলে যেমন আমাদের ওরাল হাইজিন ভালো থাকে, তেমন নিজেদের মেন্টাল হাইজিন, ফিজিক্যাল হাইজিন বজায় রাখার জন্য এক্সারসাইজ দরকার। এই যে ব্যাপার। আচ্ছা, লাস্ট অনেকটা চলে এসেছি আমরা প্রায় শেষের দিকে। যেই টপিকটাতে আজকের টপিক নয়, টপিকের বাইরে গিয়ে বলছি, মানুষ আজকাল ভাবছে যে কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্ট করে ব্যথা তো একদিনে কমে যাচ্ছে, তাহলে আমি কেন এক্সারসাইজ প্রোটোকলের দিকে যাব? কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্টের বৈজ্ঞানিক ভ্যালু কতটা আছে এবং আদপেও সেটা কতদিন লাস্টিং করছে? পেশেন্ট যে একদিনে ভালো হয়ে যাচ্ছে, তার ক্ষেত্রে কি আদৌ সেটা লং লাস্টিং হচ্ছে সেই ট্রিটমেন্টটা, না এক্সারসাইজের দিকেই থাকা উচিত, নাকি দুটোই প্রয়োজন? দেখুন, যদি আমার সীমিত জ্ঞানের মধ্যে বলি, তাহলে লাইসেন্স কাইরোপ্র্যাকটিক পড়াশোনা দু জায়গায় হয়, আমেরিকা এবং অস্ট্রেলিয়া। কেউ যদি, যেমন আমাদের যেমন ব্যাচেলার ডিগ্রি, মাস্টার ডিগ্রি, যেমন নিউরোলজিতে মাস্টার ডিগ্রি, ঠিক আছে, অর্থোপেডিক্সে মাস্টার ডিগ্রি যেমন আছে, কেউ যদি ওই জায়গা থেকে পড়াশোনা করে এবং তার সেই জায়গাটা সম্পর্কে জ্ঞান থাকে, তাহলে সে প্র্যাকটিস করছে, ঠিক আছে। এখানে হচ্ছে যে যারা করছে, যারা ফিজিওথেরাপিস্টরা, আমরা বলছি যে আমরা কোয়াক প্র্যাকটিসকে আমরা অপোজ করছি, যে 6 মাস ধরে প্র্যাকটিসটাকে অপোজ করছি, তাহলে সেও কিন্তু ওই একটা 3 মাসের ট্রেনিং বা 1 মাসের ট্রেনিং বা 2 দিনের কাইরোপ্র্যাকটিক শিখে সেও কিন্তু কোয়াক কাইরোপ্র্যাকটিক হয়ে যাচ্ছে, হচ্ছে তো বটেই। এবং সেটা করতে গিয়ে তো ঝামেলায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এবার দেখুন, মানুষ হচ্ছে যে ধরুন গিমিক খোঁজে, যে আমি
কুইক রিলিফ কি করে পাবো। এটা যদি আপনি এক্সারসাইজের ক্ষেত্রেও বললেন তাহলে ম্যাজিক হবে না। আমি পেশেন্টদেরকে বলি যে উই আর নট ম্যাজিশিয়ান। না মানে আপনার যদি রেজাল্ট চাই, ঠিক আছে, তাহলে আপনাকে সময় দিতে হবে। একদমই তাই। ঠিক আছে, এবং আপনি যদি ভাবেন ধরুন আজকে আপনার একটা স্পাইনের কোনো একটা ডিফর্মিটি হয়েছে, মুভমেন্ট মানে চারটে দিকে আমি মুভমেন্ট করে দিলাম, চাই ধরুন আমার হার্টে ব্যথা হয়েছে, আমি ছোট্ট জ্ঞান, কেউ যদি আমাকে অপোজ করেন সোজা অপোজ করতে, আমার ছোট্ট আঙুলে ব্যথা হয়েছে, আমি দুবার গাঁটটাকে মটকে দিলাম, তাতে যদি আমার কোনো আঙুলে যদি কোনো সমস্যা, ধরো আমি আঙুল মুভমেন্ট করতে পারছি না, ট্রিগার ফিঙ্গার যেটা, আমি আঙুল মুভমেন্ট করতে পারছি না, রিস্টে ব্যথা হচ্ছে, সেটা যদি তার সমাধান হয়ে যায়, তার যদি সাইন্টিফিক আমাকে রিসার্চ দেখাতে পারে আমি মানবো, না হলে মানবো না। একদমই তাই, আমিও বলি রিসার্চ দেখাতে হবে, রিসার্চ ছাড়া মানে কথা বলা যাবে না। রিসার্চ ব্যাপারটা সম্পর্কে মানুষ একটু এক লাইন যদি বলি, যে সেটা 100 জন মানুষের উপর বা তারও একাধিক মানুষের উপর অ্যাপ্লাই করেছে। আমি একটা প্রি এবং মানে ট্রিটমেন্টের আগে এবং ট্রিটমেন্টের পরে একটা পরীক্ষালব্ধ রেজাল্ট পেয়েছি, এবং একটা কনক্লুশন এসেছে, সেটা পজিটিভ রেজাল্ট পেয়েছি, তবে সেটা একটা কনক্লুশন, তবেই তো সেটা রিসার্চ হিসেবে। হ্যাঁ, ছোটবেলাতেই পড়াশোনা, পর্যবেক্ষণ, পরীক্ষার সিদ্ধান্ত, তবেই সিদ্ধান্ত নিতে পারবো যদি আমার পরীক্ষাটা যদি রেজাল্টটা যদি পজিটিভ আসে। অবশ্যই যদি আপনি দেখাতে পারেন তো খুব ভালো কথা। আমাদের তো আলটিমেট উদ্দেশ্য মানুষ কি করে ভালো, মানুষকে ভালো করা, এবং সেটাও সৎভাবে থেকে। অবশ্যই যে মানুষের প্রফেশনে যদি কেউ সৎ থাকতে পারে, তাহলে হয়তো তার প্রোগ্রেস দেরিতে হলেও মানুষ বোঝে কম, সৎ মানুষকে মানুষ বোঝে কম, তাহলে সে সাইন করবেই, মানে কেউ তাকে আটকাতে পারবে না। একদিন দুদিন সে আটকে থাকবে, হয়তো সেভাবে সে ফ্লারিশ করবে না, একদিন না একদিন সে ফ্লারিশ করবেই। যদি সে যে কোনো প্রফেশনের ক্ষেত্রে, নিজের প্রফেশনে যে মানুষ সৎ, সে মানুষ একদিন না একদিন মাথা তুলে দাঁড়াবেই। এই সৎ থাকার প্রাইমারি যেটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে স্টুডেন্ট, যারা ছাত্র, তারা হচ্ছে যে মিসগাইডেড হয়ে যাচ্ছে। তারা ভাবছে যে আমরা এই গিমিক যে ট্রিটমেন্ট গুলো দুদিন একটা ওয়ার্কশপ করে নেবো, তাতে আমরা হচ্ছে যে অনেকটাই হবে, কিন্তু যে বেসিক আপনি এখন বললে, হ্যাঁ অবশ্যই আমাদের আমি রেগুলার পড়াশোনা করি এক্সারসাইজ নিয়ে, ঠিক আছে, এই পড়াশোনাটা তাদের করতে হবে, এবং ডেইলি যে নিজেকে আপডেট রাখতে হবে। যে পড়াশোনা অনেকে আছে না, মানে বিপিটি এমপিটি পাস হয়ে গেছে আর পড়াশোনা করে না, পড়াশোনা না করে পেশেন্ট দেখলে সেই ক্ষেত্রে তো রেজাল্ট পাওয়া সম্ভব নয়। দেখুন, ফিজিওথেরাপি স্টুডেন্টরা একটা মানে শেখানো যে আমাদের পড়াশোনাটা খুবই ভালোভাবে করতে হয় 100 বার। এই যদি প্রথম থেকে ধরুন তার অ্যানাটমি পড়ছে, তার অ্যানাটমি সম্পর্কে একটা জ্ঞান হচ্ছে, তারপর বায়োমেকানিক্স পড়ছে, এক্সারসাইজ থেরাপি পড়ছে, অর্থোপেডিক পড়ছে, নিয়ে অর্থোপেডিক ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট পড়ছে, বা ধরুন যদি নিউরোলজি, নিউরো অ্যানাটমি পড়ছে, তারপর ধরুন নিউরো মানে ফিজিওলজি পড়ছে, দেন নিউরো মেডিসিন, দেন নিউরো ম্যানেজমেন্ট, স্পোর্টসের ক্ষেত্রেও তাই। যদি সে এই পড়াশোনাটা ঠিক মতো করে, সে নিজে বুঝতে পারবে যে কেন আমাদের সিলেবাসের মধ্যে কায়োপ্র্যাক্টিক নেই। তাকে এত বোঝাতে হবে না, নিজের জায়গাটায় ফাঁকি মারছে, সেই জন্য একসময় মনে হচ্ছে যে আমি পেশেন্ট ভালো করতে পারছি না, আমাকে কোনো ম্যাজিক একটা করতে হবে। আমাদের যা আছে সমস্ত সিলেবাসের মধ্যেই আছে, এবং ফেসবুকে সেই ট্রিটমেন্টের ম্যাজিকটাকে পোস্ট করতে হবে। দেখুন, ওটাও দরকার, কারণ আজকে যদি আমি না দেখাই যে একটা পেশেন্ট এরকম করে ভালো হয়েছে, তাহলে মানুষ জানবে কি করে? সোশ্যাল মিডিয়ার উদ্দেশ্য তো এটাই যে আমি মানুষের কাছে পৌঁছানো, দেখো আপনি এটা করে ভালো হবেন, আমার প্রচার হবে, আমার বিজনেস হবে, সেটার থেকেও বড় কথা হচ্ছে যে মানুষের কাছে পৌঁছানো। আমার মনে হয় আমি যদি 100টা মানুষের কাছে পৌঁছতে পারি, সেটাই আমার সাকসেস। অবশ্যই র্যাঞ্চো বলেছিল না, একদমই তাই, যে আমি কাবিল যদি হই, আমি যদি 100 জনের কাছে পৌঁছতে পারি, তাহলে আমাকে দ্বিতীয় কিচ্ছু ভাবতে হবে না। যে আপনি হচ্ছে যে প্রত্যন্ত জায়গায় বসে থাকুন, গ্রামে বসে থাকুন, যে আপনি আমেরিকায় বসে থাকুন, আপনি সাকসেস পাবেন, হতেই হবে। এটা মানে যে ধরুন মানে আমি যখন বিভিন্ন ভিডিও দেখি, তখন দেখি সচিন তেন্ডুলকার যদি একদম প্রত্যন্ত গ্রামে থাকতেন, তিনি সচিন তেন্ডুলকার হতেন, কারণ তার মধ্যে সেই ডেডিকেশন, সেই একটা কি বলো ফোকাস তার মধ্যে ছিল। যে এখন মানে অনেকেরই ধারণা যে ধরুন ম্যাক্সিমাম যারা জুনিয়র ফিজিওথেরাপিস্ট সবাই কলকাতা অভিমুখী, না একদম ওইটা আমি সাইড না, যে কলকাতা অভিমুখী, যে এবং তাতে কি হয়েছে জানেন তো, এই যে আমাদের গ্রাম বা আমাদের আশেপাশের জায়গার মানুষজন তো জানছে না যে ফিজিওথেরাপি বলে একটা জিনিস আছে,
বা হচ্ছে যে মানুষ এই ফিজিওথেরাপিটা করেও ভালো হতে পারে, একদমই এই তাই। জিনিসটা তো জানছে না সবাই। কলকাতা অভিমুখে চলে গিয়ে ফিস বেশি পাচ্ছি, আমার তো রোজগার হয়ে যাচ্ছে, এটা অনেকের ধারণা হয়। ফিজ ব্যাপারটা হচ্ছে ভ্যালুর উপর ডিপেন্ড করে। একদমই তাই। আপনি যদি প্রপার হচ্ছে আপনি যদি চিকিৎসাটা করেন, আপনি একদিন, আপনি যেটা বললেন, একদিন ভ্যালু পাবেন। ভ্যালু পেতেই হবে, মানে নিজের কাজের প্রতি যদি আমার বিশ্বাস থাকে যে না, আমি যে কাজটা আমি করছি আমি সঠিক কাজ করছি, সেই বিশ্বাসটা যদি আমার থাকে তাহলে তো ভ্যালু পেতেই হবে। অবশ্যই। আমি যদি জানি যে ধরুন আজকে আমরা এত অর্থোপেডিক নিয়ে কথা বললাম, কিন্তু আমি নিউরো ফিজিওথেরাপিস্ট, যে আমরা যদি একটা স্ট্রোক পেশেন্টকেও দেখি, যদি আমি প্রপার এক্সারসাইজ করাই বা প্রপার তাকে যদি ম্যানেজমেন্ট করি, সেও যদি বেনিফিট পায়, তাহলে লং টার্মের ক্ষেত্রে কি হবে, মানুষের কাছে এটা যে যাবে না, এটার একটা গুরুত্ব আছে। অবশ্যই। আজকে প্রথমত আমাদের গুরুত্ব দিতে হবে, দ্বিতীয়ত হচ্ছে মানুষেরকে একটা হিউজ মানুষকে এটার উপর আস্থা ফেথ রাখতে হবে। আস্থা তো বলে আসবে না যে আপনি গল্প, আপনার কাজের মাধ্যমে রিফ্লেকশনটা আসবে যে দেখো তুমি এই জিনিসটা করো, করে ভালো থাকো, এরকম। আমি আপনাকে জাস্ট একটা লাস্ট জিনিস বলছি, ধরুন আগেকার দিনে ধরুন একটা কনসেপ্ট ছিল, ধরুন আরো ধরুন 30-40 বছর আগে, যে পেশেন্ট ধরে রাখা কনসেপ্ট, ঠিক আছে, মানে এটা হয়তো এখনকার দিন যে ওই পেশেন্টটার আমি হচ্ছে ট্রিটমেন্ট করলাম, সেই পেশেন্টটা আবার ঘুরে আসবে। আমার কাছে সাকসেস মানে এটাই যে আমি তাকে ট্রিটমেন্ট করলাম, ব্যাক টু তার একদম নিয়ার নর্মাল না হোক, কিছুটা তো ভালো হলো, সেই জায়গাটা যেন যেতে পারে। এবং যাতে পেশেন্টটাকে, ধরুন একটা শোল্ডার পেনের পেশেন্ট, সে আপনি তাকে কোনো আল্ট্রাসাউন্ড দিলেন, ভালো করলেন, ব্যথাটা কমে গেল, সে আবার গিয়ে বাড়িতে কোনো একটা ওভারহেড অ্যাক্টিভিটি করতে গেলে পেন হবে, সেটা তো কোনো বেনিফিট নয়। কিন্তু তার যদি আমার ধরুন সেই প্রপার স্ট্রেংথেনিংটা করলাম, আমি একটা ওয়েট লিফটিং শেখালাম, কি করে ওয়েটটা ক্যারি করে শেখালাম, তাতেই আমার বেনিফিট হবে। একদমই তাই। মানে পেশেন্টকে পস্চুরাল কারেকশন শেখাতে হবে, পেশেন্টকে কি করে মাসল স্ট্রেংথেনিং করানো যায়, মানে পুরোটাই ওই আবার ঘুরে ফিরে এক্সারসাইজ এন্ড মুভমেন্ট, অ্যাওয়ারনেস, এটা খুব জরুরি। একদমই প্রায় শেষ আলোচনা, খুবই প্রোডাক্টিভ আলোচনা হলো। এটা ভবিষ্যতে অনেক যারা শুনবেন তারা হয় অনেকটাই উপকৃত হবেন এটা শুনে আশা করি, এবং আগামী দিনে মানে আপনি নিজে এক্সারসাইজ করবেন এবং অপরজনকে এক্সারসাইজ করতে মোটিভেট করবেন, এই মানসিকতাটা যদি থাকে তাহলে অনেকটাই ভালো থাকা যাবে ওষুধ না খেয়ে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক দূর থেকে এসেছেন, অনেক কষ্ট করে এসেছেন আমার ডাকে, এবং দীর্ঘদিনের একটা প্ল্যান হতে 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 এতদিনের ব্যাপারটা বসা গেল, সেই জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। বাস এইটুকুই। এবং আমার সঙ্গে আপনার কথা এই নিয়ে শুরু হয়েছে, যে আজকে যে বসেছি এটা প্ল্যানের থেকে, যে এক্সারসাইজ এবং পেশেন্টকে মোটিভেট করা, এছাড়া আর কিছু আমার আর কোনো উদ্দেশ্য নেই। ঠিক আছে, এটা যদি সফল হয় তাহলে অবশ্যই সফল হবে। আজকে না হোক, আমরা 10 বছর পরে আবার বসবো, দেখবো যে মানুষ আজকে মানে মানুষ আজকে কতটা শুনছে, 10 বছর পরেও একই জিনিস মানুষ শুনছে কিনা, বা মানুষ কতটা আমাদের কথা শুনে কাজে লাগাতে পেরেছে, এটাই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ।